প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। আজকের কথা বলবার বিষয় 18 মাসে সংস্কার, নির্বাচন, গণতন্ত্রে উত্তরণ। এই বিষয়ে কথা বলার জন্যে দুজন অতিথি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে পরিচয়ের পর্বটা সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই আছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। ধন্যবাদ আপনাকে। এরপরে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। ধন্যবাদ। দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমন্ত্রিত এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের নির্ধারিত বিষয় 18 মাসের সংস্কার, নির্বাচন, গণতন্ত্রে উত্তরণ এই নিয়ে। তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন। নিউ ইয়র্কে দুজনের বৈঠক হয়েছে। আশুলিয়া শিল্পাঞ্চলে আজকেও 46টি পোশাক কারখানা বন্ধ। শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়াবে মালিকরা, আরও দাবিতেও ঐক্যমত্য হয়েছে। অন্তর্বর্তী সরকারের সেনাবাহিনীর পূর্ণ সমর্থন। 18 মাসে সংস্কার ও নির্বাচন করে গণতন্ত্রে ফেরার কথা রয়টার্সকে জানিয়েছেন সেনাপ্রধান। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহত 708 জনের খসড়া তালিকা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত যাচাই বাছাই সংশোধন চলবে। এবং সম্প্রতি বারবার বিরূপ আবহাওয়ায় অনেক দিন সাগরে যেতে পারেনি জেলেরা। ভরা মৌসুমে পায়নি কাঙ্ক্ষিত ইলিশ, দাম বেশি তাই বলছেন ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। নির্বাচন কবে, এই প্রসঙ্গটি লম্বা সময় ধরে আলোচনা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর থেকেই। কিন্তু যেহেতু এই সরকারের একটা বড় দায়িত্ব হচ্ছে সংস্কারের বিষয়টি সম্পন্ন করা, সেক্ষেত্রে সংস্কার সম্পন্ন করার ধাপটি আগে এবং তারপরে নির্বাচন। এই কারণেই সাংবিধানিক যত বিধিবিধান আছে এর আওতায় রেখে এই আলোচনাটি আসলে হচ্ছে না। হ্যাঁ, এখানে সংস্কারের জায়গাটিকে গুরুত্ব দিয়েই আলোচনা হচ্ছে এবং সুস্পষ্ট ধারণা পাওয়া একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে যে আসলে তার নির্বাচনের সম্ভাব্য সময় সীমাটা বা সময়ের জায়গাটা কোনটা। তো একটু ধারণা পাওয়া গেল আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টারকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি মনে করছেন যে 1.5 বছরের ভেতরে সংস্কার শেষ করে একটা নির্বাচন দেওয়া সম্ভব। তার ভাষায় গণতন্ত্রে উত্তরণের জন্য এই সময়টা তিনি মনে করছেন একটু ধৈর্য ধরার আহ্বানও তিনি জানিয়েছেন। তো সেই সূত্র ধরে আজকের আলোচনা নির্বাচন, সংস্কার এবং এই সময়ের এই সংক্রান্ত এই সংশ্লিষ্ট যে বিষয়াদি আছে সেটি নিয়ে। প্রথমেই যাচ্ছি মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে। সেনাপ্রধান যে কথাটি বলেছেন, আজকে দেখলাম এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। তো আমি মনে করি যে উনি তো হঠাৎ করে এ কথাটা বলেন নাই, নিশ্চয়ই এটার একটা কনসিকুয়েন্স আছে। আমি ওনার বক্তব্যটা পড়েছি, পুরোটাই আমি রিপোর্টটা দেখলাম। তো এখানে কয়েকটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলো যে উনি রিপিটেডলি বলেছেন যে সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এরপরে রয়টার বলছে যে উনি একটা সেনাবাহিনীর একটা সংস্কারেরও উনি একটা প্রস্তাবনা দিয়েছেন। সেই সংস্কারটা হচ্ছে সেনাবাহিনীকে কিভাবে দলীয় প্রভাব মুক্ত রাখা যায়। এবং উনি কিছুটা লাইটলি স্বীকারও করেছেন যে সেনাবাহিনী দলীয়করণের একটা জায়গা, দলীয়ভাবে একটা বিতর্কিত হয়েছে, নানা অপরাধ কর্মকাণ্ড বা বিভিন্নভাবে জড়িয়ে পড়েছে। আয়নাঘরের বিষয়টা জানেন। তারপরে সেনাবাহিনীর একটা গোয়েন্দা সংস্থার সমর্থনে ব্যাংক দখল করা, ইলেকশনে নানা ধরনের হস্তক্ষেপ করা, নানা বিষয়গুলো আছে। উনি যে 18 মাসের যে টাইম টেবলটা দিয়েছেন, এটা 2-4 জন অ্যাডভাইজারের সাথে আলাপ করেও আমি কিন্তু এই ধরনের একটা ধারণা পেয়েছি যে ওনারা ভাবছেন যে এই 1.5 বছরের মধ্যেই ওনাদের যেই সংস্কার এবং নির্বাচনের ব্যবস্থাটা ওনারা এটা করতে চান। এখন 18 মাস কি বেশি সময় না কম সময়? একটা জিনিস আমি একটু আগে এক জায়গায় বলেছি যে আমাদের দেশে সাধারণত ডিসেম্বর ইলেকশন হয়। এই জন্য হয় যে শীতকালে একটা সুবিধা হয়, নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি এই সময়টাতে ইলেকশন হয়। তো আমরা যদি ধরে নেই যে এবারে ডিসেম্বর তো খুব কাছে আমাদের, ডিসেম্বর জানুয়ারি তো খুব কাছে, শীতকাল খুব কাছে, নেক্সট উইন্টার যদি আমরা হিসাব করি
তাহলে কিন্তু আপনি দেখেন প্রায় 1.5 বছরের কাছাকাছি, মানে 18 মাসের কাছাকাছি একটা হিসাব মেলে। এখন ধরেন আমরা কিন্তু গত প্রায় 45 দিন বা 1.5 মাসের মতো সময় আমরা পার করে এসেছি, আরও কিছু সময় হয়তো সামনে আছে। এখানে আমরা যেটা দেখছি যে সরকার সংস্কারের হাত দেওয়ার এখন অনেক দূরে আছে, কারণ সংস্কারের জন্য 6টা কমিশন করা হয়েছে এবং তাদেরও একটা টাইম লিমিট দেওয়া হয়েছে। আজকে দেখলাম নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত যিনি চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার, উনি কিছু কথা বলেছেন। তো উনি বলেছেন যে মানে উনি প্রথমতই বলে নিয়েছেন যে আসলে আমি বিষয়টি মানে সুস্পষ্টভাবে জানি বা ধারণা নেই, আমার দায়িত্ব হচ্ছিল একটা সংস্কারের প্রস্তাবনা দেয়া এবং পরবর্তীতে সংলাপের ভিত্তিতে নির্ধারিত হবে, বাস্তবায়নের দায়িত্বটা তো যেহেতু কমিশনের হাতে না। উনি এটা বলে উনার একটা ধারণা বলেছেন যে হয়তো একটু সময় লাগতেও পারে, এরকম একটা মত। উনি ওই কথা বলেন নাই, আমি ওনাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি। উনি বলেছে যে এটা আমার বক্তব্যটাকে টুইস্ট করেছে। আচ্ছা আচ্ছা। এমনিতে আমি যেটা মনে করি, নির্বাচন কমিশনের সংস্কারের যে প্রস্তাবনা বা ধরেন আপনি দুদক সংস্কার বা অন্যান্যগুলোতে, যেমন দুর্নীতি সংস্কারের ব্যাপারে কিন্তু আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনেকগুলো কাজ করা আছে, ওনাদের নানা সুপারিশগুলো আগে থেকে করা আছে। নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারেও বদিউল আলম মজুমদারের যে প্রতিষ্ঠান, যে সেখানেও আমরা দেখেছি যে ওনারও কিছু কাজ আগে থেকে করা আছে, সুপারিশগুলো দেওয়া আছে। এখন এটা রাজনৈতিক দলের সাথে বসে আলাপ করে কিছু সুপারিশমালা ওনারা দিবেন, এটা হতে পারে একটা 3 মাস 4 মাসের একটা সময় লাগবে। এখন কথা হচ্ছে এই সংস্কারের কার্যক্রমের কারণে তো অন্য কাজ তো বন্ধ থাকবে না, সরকারের অন্যান্য কাজ তো চালু থাকবে। তো অন্যান্য কাজ যদি চালু থাকে, আপনার এই আমাদের প্রধান সংকটটা যেটা আমরা বারবার বলছি, আমাদের প্রধান সংকটটা দাঁড়াচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো। আমাদের এই যে এত বড় একটা মানে গণহত্যা হয়ে গেল এবং এত লম্বা সময় ধরে মানুষের উপর যে জুলুম নিপীড়নগুলো হয়েছে, এগুলোর কিন্তু বিচার প্রক্রিয়াটা খুব দ্রুত শুরু করা দরকার, কার্যক্রমগুলো শুরু করা দরকার। আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটার বিচার হবে বলছে, কিন্তু এখনো বিচারক নিয়োগ হয় নাই, এখনো কাজগুলো সেভাবে শুরু হয় নাই। কিন্তু অভিযোগ দাখিলের কাজটি তো হচ্ছে, সুতরাং কিছু কাজ হয়েছে, হয়নি তা তো নিশ্চয়ই কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি যে ওখান থেকেই ওনারা বলছেন যে কাজটা একটু স্লথ, গতিটা একটু মন্থর। তো প্রথম যে জায়গাটা বারবার আমরা একটু ভীত সন্ত্রস্ত বা আমরা একটু উদ্বিগ্ন, যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর জায়গাটাতে এখনো পর্যন্ত, যেমন ধরেন আর্মিকে কিন্তু একটা ইয়ে দেওয়া হয়েছে, আপনার এই ম্যাজিস্ট্রেসি অথরাইজেশন দেওয়া হয়েছে, এটা সরোর ভাই আছেন ভালো বুঝবেন। ধরেন আর্মির এই জায়গাটাতে মনে হচ্ছে যেন ওনারা খুব বেশি স্বয়ংক্রিয় না, স্বতঃস্ফূর্ত না। আমাদের দেশে যেটা হয়, আর্মি ডেপ্লয় করলেই সমাজে একটা নাড়া পড়ে যায়। যেমন আপনি ধরেন যে ট্রাফিক সিস্টেমে কিন্তু এখনো কোনো ছাপ পড়ে নাই, এখনো রাস্তায় প্রচুর ট্রাফিক আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী যদি সহযোগিতা করত, এখানে আমি মনে করি যে ট্রাফিক ব্যবস্থাপনায় অনেক উন্নতি ঘটতে পারত। এর বাইরে প্রতিদিনই তো কিছু কেওয়াস হচ্ছে। কালকে তো দুর্ভাগ্যজনকভাবে তো একজন আর্মি অফিসারও আজকে আমরা হারিয়েছি, উনি নির্মমভাবে নিহত হয়েছেন ডাকাতদের, জানি না, কিন্তু প্রেসে যেটা এসেছে, আইএসপি যেটা বলেছে যে ডাকাতদের হাতে তিনি মারা গেছেন। তো আমি যেটা বলছি যে 18 মাসে এই নির্বাচনের কথাটা আর্মি চিফ কেন বললেন, কিন্তু ওখানে কিন্তু উনি বলেছেন, দেখেন যে সরকারের সাথে ওনার রেগুলার যোগাযোগ আছে, প্রধান উপদেষ্টার সাথে প্রতি সপ্তাহে উনি মিট করেন, তারপরে সরকারের সাথে তার খুবই ভালো সম্পর্ক এবং তিনি সর্বাত্মক সহযোগিতা দিচ্ছেন। তাহলে নিশ্চয়ই সরকারের সাথে ওনার এক ধরনের বোঝাপড়া হয়েছে, আলাপ হয়েছে, সেখান থেকে হয়তো উনি এই 18 মাসের ধারণাটা দিয়েছেন। এখানে তো বিচ্ছিন্নভাবে কোনো কিছু দেওয়ার সুযোগ নেই, সেনাবাহিনী আলাদা করে কোনো কিছু ভাবার সুযোগ নেই। সেজন্য আমি এটাতে খুব বেশি উদ্বেগের কারণ দেখছি না, বরং আমি এখানে একটা স্বস্তির জায়গা দেখতে পাচ্ছি যে 18 মাসকে আমি মনে করি যে একটা রিজনেবল টাইম। এই সময়ের মধ্যে এই সংস্কার এবং নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আমরা যেতে পারবো। হয়তো আমরা অত বড় যেভাবে ভাবছিলাম যে সংস্কারের জায়গাটা একটা প্র্যাকটিসের জায়গায় যাবে, কারণ আপনি জানেন যে অনেকের ধারণা যে রাজনৈতিক সরকার আসলে, রাজনৈতিক দলগুলো আসলে রাষ্ট্র ব্যবস্থাপনার আগের রূপে ফিরে যায় কিনা, দখল সত্য একদলীয়করণ এগুলো হয় কিনা। আমরা তো দেখছি যে রাজনৈতিক দলগুলো তো একটা 31 দফার একটা রূপরেখা তারা দিয়েছেন, তাদের একটা কমিটমেন্ট আছে, এবং রিপিটেডলি আমি দেখছি যে জাতীয় পর্যায়ের নেতারা বারবার সেগুলো বলছেন, যারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন, তারা প্রধানমন্ত্রীকে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন না, দলীয়করণগুলো হবে না, দুদকের কি জায়গায় আনবে, এই কথাগুলো কিন্তু তারা একটা রূপরেখা তারা দিয়েছেন। ইভেন মিডিয়ার ব্যাপারেও তারা বলেছেন যে মিডিয়াতেও একটা তারা স্বচ্ছতা বা একটা মিডিয়া কমিশন তারা করবেন। তো
তো সেই জন্য 18 মাসে আমি মনে করি সংস্কার, নির্বাচন এবং গণতন্ত্র উত্তরণ সম্ভব। সেনাবাহিনী প্রধান যেটা বলেছেন, ওনারা যদি সর্বাত্মকভাবে সহযোগিতা করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, অর্থনীতির যেই অচল অবস্থা ছিল সেখানে সচল হবে, গার্মেন্টসে যে খারাপ অবস্থা সেটা দূরীভূত হবে, এবং এই যে মারামারি গণ্ডগোল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে তাদের কার্যক্রমটা চালু করতে পারবে, এটা আশা করি 18 মাসের মধ্যে সম্ভব, এটা আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আবার আসবো আপনার কাছে, যাচ্ছি ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, একই বিষয়ে একটু আপনার কথা শুনবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম শুনছেন। দেখুন, আমি একটু সন্দিহান রয়েছে যে বিপ্লবের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য 18 মাসে সম্পূর্ণ করতে পারবে কি না। ইতিহাস এটাকে সাপোর্ট করে না। যেমন ফ্রান্স রেভলিউশনের পরে ফ্রান্স স্টেবল হতে 10 বছর সময় লেগেছিল। বাংলাদেশে দুটি উদাহরণ সৃষ্টি হয়েছে। 90-তে একটা 3 দফার একটা রূপরেখা ছিল। আপনারা দেখছেন যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেই সেটাকে ভঙ্গ করেছে। যেমনটি আপনার জার্মান এবং রাশিয়ার ভিতরে একটা যুদ্ধ প্যাক্ট ছিল, এবং জার্মানি কিন্তু শুরুতেই সেটাকে ভেঙে দে ইনভেডেড রাশিয়া। সো ঐতিহাসিক উদাহরণ 1। 2 নম্বর হলো ফার্স্ট অন 11। প্রথম অন 11টা হয়েছিল কিন্তু বিএনপির বিপক্ষে, এবং সেইখানে এই সংস্কার কথাটা সবচেয়ে বেশি সামনে আসে। কিন্তু আসলে কি কোনো সংস্কার তারা করতে পেরেছিল? তারা তো 2 বছর সময় নিয়েছিল। সো রাষ্ট্র যেখানে পৌঁছেছে প্রত্যেকটা সিস্টেম ভেঙে ফেলছে। আওয়ামী লীগ 6 লেয়ার প্রশাসন সাজিয়েছে, 6 লেয়ার, একদম সচিব থেকে শুরু করে জুনিয়র অফিসার। সো এইগুলো ক্লিনিং করা, রাষ্ট্রকে আপনার নির্বাচন একটা মোশনে নেওয়া, এইগুলো করা এত সহজ কাজ না। পৃথিবীর কোনো একটি উদাহরণ দেখাতে পারবেন না একটা অভ্যুত্থানের পরে, একটি বিপ্লবের পরে এত কম সময়ে সেই রাষ্ট্র স্টেবল হয়েছে অথবা গণতন্ত্রের দিকে যেতে পেরেছে। যেমন আমি উদাহরণ দিই যে লিবিয়া, ইরাক এবং আপনার যদি রোমানিয়া দেখেন, সেখানে কিন্তু গণ অভ্যুত্থান ঘটেছে, বিপ্লব ঘটেছে, কিন্তু সেই সমস্ত রাষ্ট্র কিন্তু স্টেবল হয়নি। বিকজ এক ধরনের যে ইন্টারিম যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট তারা কিন্তু ডেলিভার করতে পারেনি, এবং সেই রাষ্ট্র কিন্তু এখন হোঁচট খাচ্ছে। তাহলে কি হচ্ছে যে 1500 মতো শহীদ হয়েছে, 30,000 ইনজুর্ড হয়েছে, 700 লোক চোখ হেরেছে। তাদের স্যাক্রিফাইস কি বৃথা যাবে? সেইটাই বড় চ্যালেঞ্জ, যেটা প্রফেসর ইউনূস সাহেব বলেছে যে আমরা ব্যর্থ হতে পারি না। কিন্তু তাদের এই যে ফ্রেমওয়ার্ক, তাদের তো মনে হয় যে পর্বত কেন না জানি মুশিক প্রসাব করে। আমি সন্দিহান এই কারণে, কারণ প্রথম যেটা বললাম যে ইতিহাসের একটি উদাহরণ আপনি দেখাতে পারবেন না যে এত অল্প সময়ে তারা গণতন্ত্রে যাত্রা করতে পেরেছে, রাষ্ট্র গণতন্ত্রে আসতে পেরেছে। তাহলে কি সংকট সৃষ্টি হবে? যে মনে করেন একটা নির্বাচন দিলে বোঝাই যাচ্ছে কিন্তু বিএনপি ক্ষমতা আসবে, তাহলে বিএনপির উপরে কিন্তু সবচেয়ে বড় বার্ডেন এখন নিযুক্ত হয়েছে, বিগ বার্ডেন। ইয়েস, তারেক সাহেব কিন্তু সুন্দর কথা বলছে, আমি এই কথাগুলোই কিন্তু তার মুখে শুনতে চেয়েছিলাম, যে 2 বারে বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না, দ্বিকক্ষ বিশিষ্ট কিন্তু দুর্নীতির যে 0 টলারেন্স, যে আওয়ামী লীগ যে একটা মাফিয়াতন্ত্র, একটা লুটেরাতন্ত্র, একটা অপরাজনীতি সংস্কৃতি শুরু করছে, সেইখান থেকে একটা ডিস্টিংক্ট পার্থক্য দেখাতে হবে। আমাদের মনে রাখতে হবে বিপ্লবের উদ্দেশ্যটা কী ছিল। বিপ্লবের উদ্দেশ্য ছিল বাংলাদেশে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতা না আসতে পারে, মাফিয়াতন্ত্র, লুটেরাতন্ত্র না আসতে পারে। তো এই বড় চ্যালেঞ্জটা কিন্তু আসবে যারা নির্বাচন আসবে। সেই চ্যালেঞ্জ কি তারা করতে পারবে? আমরা কি দেখছি যে একটা বড় দায়িত্ব এই বিপ্লবী সরকারের উপরে স্বৈরতান্ত্রিকের সাথে যারা সরাসরি জড়িত, যারা এর দোসর এবং যারা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আপনি কি এই শর্ট সময় কি পারবেন? একটি দুর্নীতির মামলা তারা বিচার করে যেতে পারবে না। আমি একদম 99% গ্যারান্টি দিয়ে বলছি। বাংলাদেশের বিচার প্রক্রিয়া এরকম যে ইট ইজ নট পসিবল। এই পতিত সরকার 15 বছরে একটি দুর্নীতির মামলা সেটেল করে যেতে পারে নাই। আপনি দেখেন চাঁদাবাজি, এতে পত্রিকায় আসছে যে পরিবহন সেক্টর সহ সমস্ত সেক্টরে শুধু চাঁদাবাজদের
ফেস পরিবর্তন হয়েছে। সো এইগুলো যারা এখন দায়িত্বে আছে, ইন্টারিম গভর্নমেন্ট, বিপ্লবী সরকার, প্রফেসর ইউনূস কিন্তু বিপ্লবী সরকার বলছে, তারা কই একটা তো ব্যবস্থা নিচ্ছে না। আমি এই এলাকায় থাকি, এই মহাখালী আপনার এই টিভি স্টেশন, আমি বনানী এলাকা থাকি, দেখেন ফুটপাতে কিন্তু দোকানের পরিমাণ বেড়ে গেছে, কারণ চাঁদাবাজরা এখন ওখানে দোকান বসাইছে। কই আপনি তো একটাকেও ব্যবস্থা করতে পারেন নাই। সেই জন্য হেলসানিয়ান একটা থিওরি আছে, এভরি রেভলিউশন মাস্ট বি সাকসেসফুল উইথ এ নিউ সিস্টেম। রেভলিউশন কি, যে এক্সিস্টিং সিস্টেমটা যখন ফেল করে নতুন একটি সিস্টেম সেখানে আনতে হবে। তাহলে এই সরকার যে এইরকম একটা সফট সরকার বিপ্লবের পরে, এইটাও আপনি পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন না। অত্যন্ত সফট, মনে হয় যেন স্ক্যান্ডিনেভিয়ানের একটা কান্ট্রি, এই সুইডেন, নরওয়ে আর ফিনল্যান্ড, যেন কিছুই হয়নি, যেন 1500 লোক শহীদ হয়নি, অথবা এরকম আহত হয় নাই, 700 লোক চক্ষু হারায় নাই। এইরকম একটা সরকার, ভেরি ইনএক্সপিরিয়েন্স অ্যান্ড ভেরি উইক ইন এ সেন্স। সো তারা এই জায়গাতে হাত দিচ্ছে না। তার মানে কি, মানুষ কিন্তু এটা এজিউম করতে পারে যে তারা কিন্তু ক্ষমতা হস্তান্তর করার মতো, ওই যে 111 ক্ষমতা হস্তান্তর করার মতো মানে ব্যস্ত হয়ে পড়ছে। তাহলে কিন্তু ইনএভিটেবলি এই বিপ্লবের উদ্দেশ্য ব্যর্থ হবে, এবং শুধু তারা সাফার করবে না, সাফার করবে বাংলাদেশের জনগণ। উচিত ছিল শুরুতেই একটি রেভলিউশনারি প্রোক্লেমেশন ঘোষণা করা। তারা একটা অর্ডিন্যান্স করছে, আমরা বিস্তারিত দেখি নাই, সেটা বলছিল যে একটা অ্যামালগেশন হয়েছে উইথ দ্য প্রেজেন্ট কনস্টিটিউশন অ্যান্ড বিপ্লবী স্পিরিট। তো সেই প্রোক্লেমেশনে বলা উচিত ছিল, যদি সংবিধান এবং এই বিপ্লবী স্পিরিটের ভিতরে যদি কন্ট্রাডিক্টরি হয়, তাহলে বিপ্লবী স্পিরিট উইল প্রিভেল, এটা ঘোষণা করা উচিত ছিল। তাহলে আপনি দেখেন যে ম্যান্ডেট নিয়ে একটা কথা আসে, ম্যান্ডেট, ওয়েন এ রেভলিউশন ইজ সাকসেসফুল, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট ম্যান্ডেট। তার বাইরে অন্য কোনো ম্যান্ডেট হতে পারে না। রেভলিউশন হয় সংবিধানকে মারিয়েই হয়, সংবিধান মেনে কিন্তু রেভলিউশন হয় না। সো এখানে যারা সংবিধান লঙ্ঘন করে দিয়েই সংবিধান সরিয়েই কিন্তু রেভলিউশন হয়, আইন কানুন সরিয়েই কিন্তু রেভলিউশন হয়। তো যাদের মাথায় এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা মনে করে যে 96 সালে যেরকম একটি রাজনৈতিক বন্দোবস্ত হয়েছিল বড় রাজনৈতিক দলগুলোর ভিতরে, যে আপনার একটা তাদের শুধু রুটিন কাজ করবে এবং একটা নির্বাচন দিয়ে যাবে, এটা কিন্তু তা না। অতএব যারা এখন এই সরকার পরিচালনা করছে, দে আর ফেইলিং টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন এসেন্স অফ দ্য রেভলিউশন, আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং। সেই জন্য যারা নির্বাচনে যাবে তাদের উপরে বিগ বার্ডেন। আমি দেখতে চাই, কালকে চাঁদাবাজি সব বন্ধ হয়েছে, পরিবহনে চাঁদাবাজি নাই, সবজির দাম, আলুর দাম, চালের দাম চাঁদাবাজির কারণে যে বৃদ্ধি হয়েছে, সেটা টুমরো ইট হ্যাজ বিন রিডিউসড। আমি দেখতে চাই এখানে ফুটপাতে কোনো চাঁদাবাজ হচ্ছে না, ফুটপাত আমার হাঁটার জন্য ক্লিন। আমি দেখতে চাই বনানীর এই রাস্তা অর্ধেক রেস্টুরেন্ট বসিয়ে দোকান করে কারা এখানে চাঁদা খায়। আমি দেখতে চাই টুমরো দেয়ার মাস্ট বি অ্যাকশন। তারা তো সেদিকে যাচ্ছে না। তো সেই জন্য আমার আশঙ্কা রয়েছে 111 এ বিএনপির শাসনামলে তাদের বিপক্ষে প্রথম 111 আসছিল, মঈনুল আহমদের যে সরকার আসছিল, তারা ব্যর্থ করেছে বলে ফখরুদ্দিন মহিউদ্দিন পালিয়ে গেছে। এইটা যদি ফেল করে, এটা কিন্তু আওয়ামী লীগকে সরিয়ে আসছে, এইটা যদি ফেল করে, তাহলে ওই যে আশঙ্কা যে ধরনের শাসন ব্যবস্থা এবং ফ্যাসিজমের বিরুদ্ধে এই রেভলিউশন সংগঠিত হয়েছে, বিপ্লব সংগঠিত হয়েছে, একই প্যাটার্নের সরকার যদি আসে, তাহলে এদেশের মানুষই দুর্ভোগ হবে। এবং এই 18 মাস পরে যদি নির্বাচন হয়, তাহলে আমি মনে করি বিএনপির উপর সবচেয়ে বড় বার্ডেন, এবং সেইখানে বিএনপির দেখাতে হবে যে তারা বিপ্লবের যে এসেন্স সেইটাকে ধারণ করে। বিপ্লব সফল হতে হলে দুইটি জায়গায় যেতে হবে, আইদার এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোকে মডিফাই করতে হবে, ছাত্র জনতা এবং সৈনিকদের বিপ্লবের চেতনাকে ধারণ করা সম্পূর্ণভাবে সেই ফুটিংয়ে, অথবা নতুন রাজনৈতিক প্রক্রিয়া আসতে হবে, আদারওয়াইজ বিপ্লব ফেল করে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ। আমাদের আলোচনা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরবো আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছে। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্যে।
ফিরছি আলোচনায়। মজিবুর রহমান মঞ্জু, আসছি আপনার কাছে। বিরতির আগে মিস্টার সরোয়ার হোসেন কিছু বিষয়ে আলোকপাত করলেন, যদি সে বিষয়ে আপনার কিছু বলার থেকে শুনবো। প্রথম কথা হচ্ছে যে সরোয়ার ভাই অনেকগুলো বিপ্লবের উদাহরণ দিলেন, ফরাসি বিপ্লবের কথা বললেন, লিবিয়ার উদাহরণ টানলেন। পৃথিবীর বেশি জায়গার ক্ষেত্রে কিন্তু বিপ্লব ব্যর্থ হয়েছে। পৃথিবীর বেশিরভাগ জায়গাতে কিন্তু বিপ্লব ব্যাহত হয়েছে এবং প্রতি বিপ্লব হয়েছে। পৃথিবীর সব জায়গায় যেটা হয়েছে আমাদের এখানেও সেটা হবে আমি সেটা বলছি না। আমাদের এখানে যেটা মানে আমাদের কথা হচ্ছে যে এই যে সরকার পারছে না আমরা দেখতে পাচ্ছি, বা সরকারের কাছ থেকে উনি যেটা বলেছেন যে ফুটপাতে এখনও শৃঙ্খলা নাই, রাজপথে শৃঙ্খলা নাই, আইন শৃঙ্খলা ফিরে আসে নাই, স্বস্তি ফিরে আসে নাই। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে এত বড় ডিজাস্টার অতীতে কখনো কোথাও হয় নাই। পৃথিবীর কোথাও এরকম ডিজাস্টার একসাথে হয় নাই, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে আমরা যেটাকে বিপ্লব বলছি, এটা তো বিপ্লবের আলোকে হাজির হয় নাই। দেখেন, জুলাই মাসের শুরুতে একটা আদালতের রায়কে কেন্দ্র করে একটা প্রোটেস্ট হয়েছে। সেই প্রোটেস্টটাকে গভর্নমেন্ট মিসহ্যান্ডেল করে এটাকে একটা আন্দোলন থেকে এটাকে একটা জনমত মানে জনমানুষের মধ্যে আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং আপনি দেখেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, আমরা কিন্তু এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধও বলছি। আমাদের স্বাধীনতা যুদ্ধে কি হয়েছে? সেখানেও কিন্তু আন্দোলনটা মুক্তিযুদ্ধ আকারে বা দেশভাগ আকারে আসে নাই। সেখানে কিন্তু 6 দফা স্বায়ত্তশাসন আকারে এসেছে। আসার পরে কি হলো? নির্বাচনে একটা দল বিজয়ী হলো, তাকে দেয়া হলো না। এরপরে ফাইনাল টার্নিংটা হয়েছে কিন্তু আপনার 25শে মার্চের গণহত্যার মাধ্যমে। এবং সেখানে কিন্তু একটা প্রবাসী সরকার ছিল, সেখানে সরকারের একটা প্রক্লামেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, উনি যেটা বলেছেন যে প্রক্লামেশন ছিল সেখানে, এবং সেখানে একটা যুদ্ধ হয়েছে এবং বিশ্বের পরাশক্তিগুলো কিন্তু আমাদের সেই যুদ্ধের সাথে সম্পৃক্ত হয়েছে। এবং সেখানে কিন্তু প্রতিপক্ষ আনুষ্ঠানিকভাবে সারেন্ডার করেছে। এই যে প্রক্রিয়াটা, মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন কি বাস্তবায়ন হয়েছে? মুক্তিযুদ্ধকে যদি আমরা একটা বিপ্লব ধরি, সেই বিপ্লব কি সফল হয়েছে? হয়নি তো। সে হয়নি বলেই কিন্তু আজকে ছাত্ররা বলছে যে আমার দেশটা আমরা আবার নতুন করে স্বাধীন করতে চাই। এখন দেখেন, অগাস্ট মাসের শুরুতে বা আরেকটু পরে থেকে, যেটা যখন আমরা গ্রেফতার হলাম বা আমরা যখন দেখতে পাচ্ছি যে তাদের ইন্টারনেট বন্ধ করে ব্ল্যাক আউট করে মেরে একটা করা হচ্ছিল, তখন কিন্তু আন্দোলন একটা জায়গায় পৌঁছেছিল। পরে যখন আবার ইন্টারনেট চালু হলো, তখন আন্দোলনের ব্যাপ্তিটা মানুষ যখন দেখলো, নৃশংসতা নতুন একটা মাত্রা চালু হলো। এগুলো সব আমরা জানি, এর মধ্যে বহুবার আমরা আলোচনা করেছি। তাহলে এখানে প্রক্লামেশন ডিক্লারেশনের সুযোগ কোথায়? যিনি স্বৈর শাসিনী ছিলেন শেখ হাসিনা, উনি কিন্তু 2 ঘন্টা আগেও জানেন না উনি পালিয়ে যাবেন। আমরা যতটুকু দেখেছি বা এটা সবার কাছে পরিষ্কার যে মাত্র 3 ঘন্টার ডিসিশনে উনি পদত্যাগ করেছেন এবং পালিয়ে গেছেন, দেশটাকে এরকম অরক্ষিত রেখে, একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে রেখে। এবং পুলিশ মানে একটা ঝুঁকির মধ্যে, সবাই ঝুঁকির মধ্যে, আওয়ামী লীগের নেতারা ঝুঁকির মধ্যে, আমলাতন্ত্র ঝুঁকির মধ্যে, থানাগুলো ঝুঁকির মধ্যে। একটা থানা নাই যে অ্যাটাক হয় নাই। মুক্তিযুদ্ধের সময় কি থানা অ্যাটাক হয়েছিল? মুক্তিযুদ্ধের বিজয়ের পরে কি মানুষ থানা ঘেরাও করেছে, মেরেছে? মানুষকে জ্বালিয়ে দিয়েছে এভাবে? মানুষকে এসপি ডিসি আপনার ইয়াদেরকে মেরেছে? আচ্ছা আপনি বলেন, এই ধরনের তো ব্যাপক হারে ঘটনা নাই। ইভেন রাজাকারদেরকেও ধরে ধরে গণহত্যা করার মতো ঘটনা সিম্পল কিছু কিছু জায়গায় ঘটেছে, ম্যাসিভ ওয়েতে ঘটে নাই। তাহলে এখানে যে পরিস্থিতিটা হয়েছে যে একই দিনে আওয়ামী লীগ হাওয়া হয়ে গেছে, একই দিনে ওসিরা হাওয়া হয়ে গেছে, একই দিনে এসপি হাওয়া হয়ে গেছে, মসজিদের ইমাম হাওয়া হয়ে গেছে, এটা মানে আর কত বলবো একই ঘটনা। সুতরাং এই এত বড় একটা বিপর্যয়, সেনাবাহিনী প্রধান সম্ভবত 2 দিন বা 3 দিন উনি চার্জে ছিলেন। সেখানে কি এটা কি সংবিধানের ভিত্তিতে হবে না একটা নতুন প্রক্লামেশনের ভিত্তিতে কে শপথ নেবে, এই জিনিসগুলো গুছিয়ে কেউ চিন্তা করতে পারে নাই। প্রফেসর ডক্টর ইউনূস ছিলেন ফ্রান্সে, ছাত্ররা একটা জাতীয় সরকার হবে না ইন্টারিম গভর্নমেন্ট হবে, কে হবে, এই অগোছালো অবস্থার মধ্য দিয়ে সিদ্ধান্তটা নিতে হয়েছে। এবং আপনি জানেন যে এখানে কোনো সেন্ট্রাল কমান্ড নাই। আজকে আমরা দেখছি যে বিভিন্ন জন দাবি করছে, কেউ মাস্টার মাইন্ড, কেউ দাবি করছে আমরা এটা করেছি, কেউ বলেছে 9 দফা আমরা লিখে দিয়েছি। এই যে একটা গণ অভ্যুত্থানের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু এখানে একক কোনো নেতৃত্ব ছিল না। যেটা 71 সালে একটা সরকার ছিল, প্রবাসী সরকার ছিল, একজন নেতা ছিল, একজন সেনাপতি ছিল, নানাভাবে এটা ছিল। তো এই জায়গাটাকে আমরা যখন ওই বিপ্লবের প্রত্যাশা করি, আমরা যখন একটা নতুন প্রক্লামেশনের প্রত্যাশা করি, এই জায়গাটায় আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশার অমিলটা আছে। এখন যেটা হচ্ছে
যে এই যে 1.5 মাস 2 মাসের মধ্যে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা আমরা বারবার বলছি যে আমাদেরকে দুইটা দিক দেখতে হবে। সরকারের ব্যর্থতার দিকটাও আমাদেরকে তুলে ধরতে হবে, ওনাদেরকে এই ব্যাপারে সতর্ক করতে হবে, প্লাস সার্কামস্টেন্সেসটাকে আমাদের মানে কনসিডারেশনে নিতে হবে। এখন কথা হচ্ছে আপনি কতদিন নেবেন? আপনি কারেন্ট চলে গেছে, আপনি বিদ্যুৎ জ্বালাচ্ছেন, আসবে কতক্ষণ? তো সেটারও তো একটা ইলেকট্রিসিটি আছে। ফলে যেটা দাঁড়াচ্ছে যে সরকারকে যত আমরা বলি যে এটা একটা হঠাৎ করে এসেছে, কোনো কিছু পরিকল্পনা করতে পারে নাই, কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত মানুষের একটা ধৈর্যের জায়গা থাকবে। সেখানে আমরা বলছি ধরেন এটাকে আমি ধরলাম 3 মাস বা আরও বাড়ি আমি 4 মাস ধরলাম। 4 মাসের মধ্যে যদি সমস্ত কিছু গুছিয়ে না ওঠে, আপনি নির্বাচন করবেন কিভাবে? আপনি নির্বাচন পরিচালনা করবে কারা? সেজন্য আর সরোয়ার যেটা বলছে উনি খুবই হয়তো চিন্তাশীল জায়গা থেকে বলছেন, কিন্তু আমি বাস্তবতার জায়গা থেকে বলছি আসলে আমাদের দেশে মানুষ সংস্কার বলতে কি বোঝে? আমাদের দেশে আমরা আমাদের অধিকার হারাতে হারাতে, ঠিক আছে, অধিকার হারাতে হারাতে আমরা অধিকার পাওয়াটাকে এখন সংস্কার মনে করছি। যেমন আপনি যদি এখন গিয়ে ইউনিয়ন পরিষদে একটা সার্টিফিকেটের জন্য আপনার বার্থ সার্টিফিকেটের জন্য দিলেন এবং দেখা গেল যে 5 মিনিটের মধ্যে আপনি পেয়ে গেলেন, যেটা আমার পাওয়ার কথা, কারণ আমি অনলাইনে অ্যাপ্লাই করেছি, সব কিছু ঠিকঠাক করে দিয়েছি। তো আপনি যখন 5 মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন, আবার ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে সালাম দিয়ে সুন্দর করে দিচ্ছে, আপনি ভাবছেন দেশটা মনে হয় বদলে গেছে, সংস্কার হয়ে গেছে। আসলে আমাদের অধিকার ছিল এটা পাওয়ার, আমরা যখন পাইনি, এটা যখন 1 মাসে ঘুরে 5,000 টাকা দিতে হয়, 2,000 টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়, না পাওয়ার কারণে এটা হয়েছে। তো এখন আমি কিন্তু দেখেছি বিএনপির 31 দফার মধ্যে আমি দেখেছি ওখানে কিন্তু সংস্কারের কথা খুব অল্প আছে, কয়েকটা কথা আছে, আর বেশিরভাগ কথাই হচ্ছে যে স্বাধীনভাবে গণমাধ্যম কাজ করবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। আমাদের বিচার বিভাগ তো স্বাধীনভাবে কাজ করবে, এটা আমাদের সংবিধানে লেখা আছে। আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কাজ করবে, এটা তো তাদের পলিসিতেই বলা আছে। যেটা অনিয়মটাই আমাদের এখানে নিয়ম হয়ে গেছে। সেজন্য আমি মনে করি প্রথম হচ্ছে যদি আমরা নিয়মটা প্রতিষ্ঠিত করতে পারি। উনি যেটা বলেছেন ফুটপাতে এখনো হাঁটতে হয়, তো ফুটপাতে হাঁটা কি আমাদের এখানে বৈধ? ফুটপাতের দোকান দেওয়ার কি আইন আছে? আপনি বলেন আমাদের সিটি কর্পোরেশনের ল থেকে রুলে কি আছে সরোয়ার ভাই? নাই তো। তাহলে উনি কিন্তু সংস্কারের কথা বলছেন না, উনি বলছেন উনি অধিকারের কথাটাই বলছেন যে ফুটপাতে কোনো দোকান বসবে না, গাড়িগুলো লাইন মতো চলবে, গাড়ি কোনো আনঅথরাইজ পার্ক করবে না, কেউ কাউকে মানে অযাচিতভাবে চেজ করবে না। এটা পুরাটাই হচ্ছে আমাদের অধিকারের জায়গা। অধিকারটা নাই বলে আমি ঘুষ দিতে হচ্ছে না, এটাকে মনে করছি সংস্কার। কথা বুঝতে পারছেন? সেজন্য আমি বলছি এই সরকার যদি মিনিমাম একটা জায়গায় আসে তাইলে মানুষ খুশি, তাইলে মানুষ একটু সান্ত্বনা পাবে। এখন উনি যেটা বারবার বলছেন, আমি সরোয়ার ভাইয়ের সাথে একমত, আবার কিছুটা দ্বিমত পোষণ করছি। আপনি বলছেন এই সরকার পারছে না, আপনি বলছেন এরা এদের কাজ করছে না, তাহলে এরা তো বেশি সময় থাকলে তো আরও খারাপ করবে। আমাদের এখানে যেটা হয়েছে গতবার 111-এর সময়, যে ওনারাও কিন্তু একটা সংস্কারের হাত দিয়েছিলেন, দুদকের আপনি জানেন, নির্বাচনের এই যে দল, রাজনৈতিক দলের বিভিন্ন নিয়মকানুনের কথা, প্রার্থীদের হিসাব দেওয়ার কথা, নানা ধরনের বিষয়গুলো ইনক্লুড করেছিলেন। কিন্তু দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনায় সেনাবাহিনীর সদস্যদের উপরে ছাত্রদের সাথে একটা ক্ল্যাশকে কেন্দ্র করে ওনারা নার্ভাস হয়ে গেলেন এবং ওনাদের বিরুদ্ধেও কিছু দুর্নীতির কথাবার্তা আসা শুরু করলো। এবং দ্বৈত নেতৃত্ব, ফখরুদ্দিন এবং মইনু আহমেদ, এই দ্বৈত নেতৃত্বের একটা সংঘাত আমরা দেখতে পেলাম সেখানে। সেই অবস্থা দেখা গেল যে তারা তাড়াহুড়া করে আওয়ামী লীগের সাথে, আমরা যেটা জানি অফ দ্য রেকর্ড, যে বিএনপির সাথে তারা একটা হ্যান্ডেল করতে চেষ্টা করেছিলেন, বিএনপির সাথে বনাবনি হয়নি, তারপরে তারা আওয়ামী লীগের সাথে একটা বনিবনা করেছেন এবং আওয়ামী লীগ কিন্তু তাদেরকে একটা মানে অ্যাসুরেন্স দিয়েছে যে তাদেরকে একটা সেফ এক্সিট দিবে, তাদের কোনো অসুবিধা হবে না, এবং সেটা দিয়েছেও আমরা দেখেছি। তার মানে হচ্ছে তাদের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তারা একসময় দেশ ছেড়ে গেছেন এবং একটা যেন তেন ইলেকশন, বা ধরে নিলাম একটা কম্পারেটিভলি বেটার ইলেকশন, যাই হোক একটা ইলেকশন দিয়ে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ আসার পরে দেশটা ক্রমান্বয়ে অন্ধকারে আরও তলিয়ে গেছে, যেটা উনি আশঙ্কা প্রকাশ করছেন। এখন কথা হচ্ছে ভাই আপনি কি করবেন? মানুষ যদি আওয়ামী লীগকে ভোট দেয়, মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, আমার আপনার তো কিছু করার নাই। আমরা তো মানুষকে, আমি সেজন্য বলছি যে আমাদের কাছে অপশন কি কি আছে। এই সরকারের কাছে যে প্রত্যাশা, আমি বলি কি জয় আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই প্রত্যাশা যদি ভঙ্গ হয় আরেকটা প্রতিবিপ্লব হবে কিন্তু, এবং সেই প্রতিবিপ্লবের কিন্তু আপনি এখন ছাত্রদের যে ফেসটাকে দেখতে পাচ্ছেন, আরেকটা ফেস কিন্তু ওরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে, ওরা কিন্তু কিছুই বলছে না। যারা গ্রাফিতি এঁকেছে, যারা নানা স্বপ্ন দেখেছে, ওরা কিন্তু নাই এখন আর। যারা ওই যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিকিং করেছে, আপনি কি কল্পনা করতে পারেন লক্ষ লক্ষ ছাত্ররা ট্রাফিক ব্যবস্থাপনা করেছে না, ওরা এখন কোথায়? ওদের কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না।
ওরা সবাই কিন্তু মায়ের কোলে ফিরে গেছে, ঘরে ফিরে গেছে, লেখাপড়ায় মনোনিবেশ করেছে। আজকে আমরা ছাত্রদের যাদেরকে তৎপরতায় দেখতে পাচ্ছি, খুব ভালো, তারা আমাদের নেতৃত্ব দিয়েছে, তার তৎপরতায় দেখতে পাচ্ছি। বেচারারা রাত দিন ঘুমাতে পারছে না, আমি যতটুকু জানি। ওরা অনেক পরিশ্রম করছে, কষ্ট করছে, এবং নানা ধরনের অভিযোগও তারা হ্যান্ডেল করছে। কিন্তু যারা নাই, ওরা আবার ফিরে আসবে। এবং সেই উনি যেটা আশঙ্কা করছেন যে নেক্সট যারা ক্ষমতায় আসবে, নির্বাচনের মাধ্যমে যারা আসবে, তারা যদি সুশাসন দিতে না পারে, তারা যদি তাদের 31 দফার যে সংকল্প করতে না পারে, ওই বিপ্লবীরা আবার রাজপথে আসবে। এবং আমি আপনাকে লিখে রাখতে বললাম, ধরে রাখেন, বিপ্লব হবে তখন। আমরা যে স্বপ্নটা দেখছি, পরিবর্তনের স্বপ্নটা তখন হবে। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরবো। ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, আপনার কাছে আপনার কিছু বক্তব্যের ব্যাপারে দ্বিমত পোষণ করলেন, সে ব্যাপারে যদি আপনার বলার থাকে সেটা শুনবো, অথবা অন্য কোনো আলোচনায় যাবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেল আরও একটা বিরতি। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়, যাচ্ছি আজকের আরেক আলোচক ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, ওনার কাছে। আমরা বিরতির আগেই বলে গিয়েছিলাম, দেখুন আমি একটু এই জায়গাটায় আলোকপাত করি যে মঞ্জু ভাই বলল যে বিপ্লব কিনা 5ই আগস্ট অথবা 36শে জুলাই যা ঘটেছে। সো আমি আপনার সামনে এই গুগল করলাম এখন, রেভলিউশন শব্দটার ইংরেজি ডেফিনেশন এইভাবে দেওয়া হয়েছে: এ ফোর্সিবল ওভারথ্রো অফ এ গভর্নমেন্ট অর সোশ্যাল অর্ডার ইন ফেভার অফ এ নিউ সিস্টেম। সো আমরা 1971 সালের পর থেকে যে একটি রুগ্ন রাজনৈতিক সংস্কৃতি দেখে আসছি, যেটা ভয়াবহ আকার ধারণ করেছিল 2009-এর পরে, যে সমস্ত সিস্টেম ভেঙে ফেলা হয়েছিল, যেখানে অন্যায় অপরাধী হয়ে গেছিল অর্ডার অফ দ্য ডে, অর্থাৎ যেখানে মানুষ সত্য বলতে ভয় পেত। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, বাহিনী প্রধানগুলা মেয়েদের নিয়ে টানাটানি করত। এক পরিমাণের কথা আপনি শুনেছেন, একজন কর্মচারী 400 কোটি টাকার মালিক হলেন, বলল যে আমি তার কার্ড নিয়ে এনেছি, তাকে বিচারের সম্মুখীন করা গেল না। যে যেভাবে পারছে, একদিকে পলিটিশিয়ানরা, আর একদিকে জনগণের কর্মকর্তা কর্মচারীরা মানুষকে কিভাবে অপশাসন, দুঃশাসন, লুটপাট, অন্যায়, অত্যাচার করা যায়, দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। আমাদের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সুন্দর করে বলছে যে ইভেন যারা সমাজকে রেগুলেট করবে, দ্য কোর্টস, স্পেশালি দ্য হায়ার কোর্টস, সেইখানেই একটা বলা হয়েছিল যে আওয়ামী লীগ সুপ্রিম কোর্ট শাখা, অর্থাৎ এভরিথিং হ্যাড এ পলিটিক্যাল কনসিডারেশন, যে কোনো বিচার। সো এই যে রেভলিউশন হলো, যদিও এটা শুরু হয়েছে কোটা আন্দোলন দিয়ে, আপনি পৃথিবীর যে কোনো অভ্যুত্থান দেখেন ছোট্ট একটি ইস্যু দিয়ে শুরু হয়। আমি এই অভ্যুত্থান সংগঠনের 3 সপ্তাহ আগে তৃতীয় মাত্রায় বলেছিলাম যে এইটা এক দফায় যাবে, এবং যখন সেনাবাহিনী বলল তারা জনগণের উপর গুলি করবে না, তখনই বুঝছি যে এটা শেষ, টাইম ইজ ওভার। এবং মঞ্জু ভাই সাথে একটু অ্যাড করি, পতিত শেখ হাসিনাকে একদিন আগেই কিন্তু ভারত সংবাদ দিয়েছিল যে ইয়োর টাইম ইজ ওভার, কিন্তু সে বলছিল শক্তি ব্যবহার করে ক্ষমতা থাকতে চেয়েছিল, পারেনি। তারপর তার বোন এখানে আসতে হয়েছে, বুঝাতে হয়েছে, এইভাবে। সো বাই অল ডেফিনেশন দিস ইজ এ রেভলিউশন। কিন্তু যেমনটি মঞ্জু ভাই বলেন যে পৃথিবীর বেশিরভাগ রেভলিউশন ফেল করেছে, আপনি এখন আবার গুগল করেন যে হোয়াই রেভলিউশন ফেলস, আপনি এইগুলো দেখবেন যে পরবর্তী রেভলিউশন উত্তর যদি সঠিকভাবে হ্যান্ডেল করা না হয়, তাহলে রেভলিউশন ফেল করে। সেইখানে আমি বলছি যে এই সরকার ডিড নট রাইজ টু দ্য অকেশনে রাইজ করতে পারে নাই। তাদেরকে আরও ভালো টিম গঠন করতে হবে, সময় আছে, আপনি আরও 1 মাস সময় নেন। আপনি আজকে যে রাস্তায় যে এই ঢাকা শহর বদ্ধ হয়ে গেছে, এইটা যে যোগাযোগ মন্ত্রী সে দৌড়চ্ছে না কেন রাস্তায়? তার পুলিশ বাহিনী নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকে, দেখবে যে প্রবলেমটা কি, হেলিকপ্টারে ঘুরে দেখবে যে বটলনেকটা কোথায় সৃষ্টি হয়েছে। কারণ তো তার শক্তি নেই। একজনের উপর যদি আপনি 10টা মন্ত্রণালয় ছেড়ে দেন, কয়টা কাজ করবে?
এইরকম একটা হজবরল সিচুয়েশনে দরকার পড়তে আপনি 50 জন অ্যাডভাইজার না নিচ্ছেন না কেন? আপনাকে কেউ বাধা দিচ্ছে? আইন মন্ত্রণালয় আরো 2 জন নিচ্ছে না কেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো 2 জন নিচ্ছে না কেন? অন্য অন্য মন্ত্রণালয় নিচ্ছে না কেন? কত ইয়াং ছেলে আছে বাংলাদেশে। তো শুধু আসিফ নজরুল একা কথা বলে নাই মিডিয়ায়, আরো বহুত মানুষ এখানে এই 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 ফেসিস সরকারের ভয়ডার উপেক্ষা করে কথা বলছে। মঞ্জু ভাই কথা বলছে, আমরা কথা বলছি, বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে যারা আছে ট্রাস্টেড ইন্টিগ্রিটি আছে, অনেস্টি আছে, হু ক্যান ডেলিভার, সাহস আছে, সেই ধরনের লোক নিয়ে একটা জাতীয় অবয়ব সৃষ্টি করেন না কেন? আপনারা যারা পরামর্শ দিতে পারে তাদেরকে ডাকেন না কেন? সো দিস ইজ নট এ রুটিন গভর্নমেন্ট, দিস ইজ নট এ গভর্নমেন্ট বাই এ অ্যারেঞ্জমেন্ট লাইক 1996 1996 সালে যেরকম একটা রাজনৈতিক বন্দোবস্ত সেরকম বন্দোবস্ত না। এটা এটা হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা এই চেঞ্জ পেয়েছি। আর যদি এটা সফল না হতো তাহলে কারো মাথা থাকতো না, অনেকেরই মাথা চলে যেত, থাকতো না। সো আপনি কি সেই জায়গায় আবার যাবেন? সেই জন্য বলছি, যারা দ্রুত নির্বাচন চাচ্ছেন আপনারা কিন্তু আপনাদের ঘাড়ের উপরে এমন একটি দায়িত্ব নিচ্ছেন যেটা ছাত্র জনতা এবং সৈনিক। আমি সৈনিক কথাটা এই কারণে দ্রুত বলতে আপনি মানে একটু পরিষ্কার হতে চাচ্ছি, আমি মনে করি 1.5 বছর পর আমি মনে করি 18 মাস এনাফ সময় না, আমি মনে করি। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করেন যে মিডিয়ায় যে ভয়েসগুলো আসে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত অথবা ওই ঘটনায় জড়িত। ভাই আমাদের যদি ভালো কাজটা করতে পারে মানুষ তো তার 18 মাসে বেশি দিবেও। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি বলি যারা মিডিয়ায় কথা বলার সুযোগ পায়, দেখবেন যে যারা সাংবাদিক এর বড় অংশ আইদার এই দলের রাজনীতি করে আসছে অথবা এই দলের রাজনীতি করছে। যারা মিডিয়ায় কথা বলার সুযোগ পায় অথবা হইচই করার সুযোগ পায় তাদের একটা অব্যক্ত উদ্দেশ্য থাকে কথা বলার ভিতরে। এক্স্যাক্টলি জনস্বার্থ এবং দেশের সাথে কথা বলে না, ঘুরে ফিরে এমন একটা কথা তারা সামনে আনে যে যেন একটা নির্বাচনই মাত্র একটা সমাধান। কিন্তু সেই নির্বাচন যদি আপনার বিপ্লবের উদ্দেশ্য ব্যর্থ করে তাইলে শুধু যারা রাষ্ট্র এখন পরিচালনা করছে তারা সাফার করছে না, এভরিবডি উইল সাফার। সেইটা হলো জাতীয় স্বার্থ। সেই জাতীয় স্বার্থের জায়গায় আমাদের সবাই কন্ট্রিবিউট করা হয়েছে। সেই জন্য বলছি যে এই যে রেভলিউশনটা ঘটেছে এটা সবার জন্য সুযোগ, জনগণের জন্য সুযোগ এবং বিরোধী দলগুলোর জন্য সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগান। এই সুযোগ কিন্তু আপনি রাজনৈতিক দল আসলে এই সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। কিভাবে? আজকে 53 বছর বয়সে কোনো রাজনৈতিক দল সংস্কার করতে পারে নাই, একটা ছোট সংস্কার করতে পারে নাই। যে স্পেশাল আইন 1974 সবাই বলছে বিরোধী দলে থাকলে বলে আমরা এটা পরিবর্তন করবো, ক্ষমতায় এসে আর কখনোই পরিবর্তন করে নাই। আপনি তো অন রেকর্ড এটা দেখাতে পারেন নাই। সেই জন্য ওই স্লোগান আমাদের দিতে হবে, ঘুষ চাইলে ঘুষি। আপনি এটাকে করেন, ঘুষ চাইলে ঘুষি। আপনার হোয়ার ইজ দ্য ওয়াচ ডগ? আপনি যে মনে করেন এই যোগাযোগ ব্যবস্থার যে একটা কোয়াক্স, একটা যে মৃত্যু ট্রাপ সৃষ্টি হয়েছে, আপনি 64টা কমিটি করেন না কেন? দোজ উইল ওভারসি। রাস্তা একটা গর্ত হলে সেইখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যদি 24 ঘন্টার ভিতরে সেই গর্ত দেখে সেইটাকে যদি রিপেয়ার না করতে পারে, হি উইল লুজ হিজ জব। যেখানে লেন ভঙ্গ করবে ওই এলাকার ট্রাফিক সার্জেন্ট উইল লুজ দ্য জব। আপনি সেই জায়গায় যেতে পারছেন না, তো ইউ আর ওয়ার্কিং লাইক এ রুটিন জব। আমি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মতো সেই জায়গাটায় আমরা কথা বলবো এই কারণে, বিকজ ইফ ইউ ফেল ইউ আর নট অনলি ফেলিং, আমরা সাফার করবো। আমরা 15 বছর সাফার করছি, আর সাফার করছি। যোগ করি একটু সময় নিয়ে, একদম খুব বেশি যোগ করি। সেটা হচ্ছে যে সর্বে যেটা বলেছেন, মনে হচ্ছে যেন রাজনৈতিক দলগুলো তাড়াহুড়া করছে ইলেকশনের জন্য, এটা ওনার মনে হচ্ছে বা হতে পারে। এটা উনি আবার বলেছেন যে রাজনৈতিক দলগুলো যে তাড়াহুড়া করতেছে ভুল করতেছে, কারণ ওদের কি আবার সাফার করতে হবে। বাট হোয়াট ইজ দিস সলিউশন? এখন যদি আমি যেটা বলি, সরকার যদি এই উনি যা 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 প্রত্যাশা করছেন বা আমরা সবাই মিলে যে প্রত্যাশাটা করছি, সরকার যদি সেটা করতে পারে তাহলে তো মানুষ আর ইলেকশনের প্রেশারটা দিবে না। আপনি খেয়াল করেন, তাহলে রাজনৈতিক দলগুলো উল্টে চাপে পড়বে। এক্স্যাক্টলি। কথা হচ্ছে আপনি যদি সেটাও করতে না পারেন তাহলে কি হবে? তাহলে তো আপনাকে একটা সলিউশন তো বের করতে হবে। অনাদিকাল অনন্তকাল তো একটা কথা অ্যাড করি। আপনি যে বললেন ওই যে আওয়ামী লীগ বিএনপিকে যদি ভোট দেয় ফাইন, সতেজ, কিন্তু মানুষের দ্য রাইট অফ চুজিং দ্য রিপ্রেজেন্টেটিভ সেইটা আসছে কিনা? আপনি একটা এক্সপ্লয়েটিভ সিচুয়েশনে যে অমুক নাই বলে আমাকে এই একমাত্র অপশন, ওই জায়গাটাকে মানুষকে অপশন দিতে হবে। তাহলে না এ ফেয়ার পলিটিক্স where a citizen get his right to choose his representative. সর্বের সাথে আমার দ্বিমত যে জায়গাটা হচ্ছে বা প্রায় একমতই প্রায় কিছুটা, সেটা হচ্ছে যে আপনি 18 মাসে যা যা করা দরকার এটা সাফিসিয়েন্ট টাইম কিনা।
আমার কথা হচ্ছে যে 18 মাসে যদি আপনি একটা ভালো কাজ করে উঠতে পারেন, আমরা গ্রেস পিরিয়ড বলি না, জনগণই একটা গ্রেস পিরিয়ড দিতে পারে, আপনি লাগতে পারে। না, আপনি যদি সেটা করতে না পারেন তাহলে মানুষ কি বলবে যে একটা নির্বাচিত সরকারকে দাও, তুমি পারছো না। কারণ আপনি দেখবেন রাজনৈতিক সরকার আর বর্তমান সরকারকে বলা হচ্ছে যে তারা অনভিজ্ঞ, তাদের ব্যাপারটা আছে, এটা হতেই পারে, তারা তো প্রস্তুত ছিল না এই কাজের জন্য। আমি তো মনে করি তারা আমাদের পক্ষ থেকে একটা গুরু দায়িত্ব নিয়েছেন, কষ্ট করে একটা রিস্কের কাজ, ঝুঁকিপূর্ণ কাজ তারা হাতে নিয়েছেন। এখন কথা হচ্ছে আমাদের এই বিতর্ক করে তো রাষ্ট্রটাকে একটা ঝুঁকিতে ফেলা যাবে না, মানুষের এতদিনের একটা স্বপ্ন। এখন কথা হচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। উনি যেটা বলেছেন যে তারা এই সরকার যদি সহযোগিতা চায়, বুদ্ধি চায়, পরামর্শ চায়, রাজনৈতিক দলগুলো সেটা আমাদেরকে দিতে হবে। আর আমরা যদি না দেই, মানুষ আমাদের বিচার করবে, মানুষ বুঝবে যে আমরা ক্ষমতা লোভী, আমরা নির্বাচন চাচ্ছি, আমরা তাড়াতাড়ি হতে চাচ্ছি। এবং এটা তো আমি যে কথাটা শেষ করতে চাচ্ছি সেটা হলো যে এখানে তো শেষ না। ক্ষমতা আসলে নির্বাচন আপনি হয়ে জিতলেই যে আপনি মহা কিছু হয়ে যাবেন তা না, কিন্তু আপনার এই বিপ্লবের স্বপ্ন যেটা শুরু হয়েছে, যেটা উনি রেভলিউশনের সংজ্ঞার আলোকে বলেছেন, আমি বলেছি এটা তাত্ত্বিকভাবে সত্য। এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষা কিন্তু শেষ হবে না। আপনাকে মনে রাখতে হবে এটা জেনারেশন জি, এরা জুম জেনারেশনের লোক। এই প্রশ্ন আপনাকে ধরবে এবং আওয়ামী লীগের পরাজয় যেভাবে হয়েছে, কেউ যদি সেই স্বপ্নকে ভুলুণ্ঠিত করে তার পরিণতি আরো ভয়ানক। আজকের মতো মহাসচিব বলছে যে যদি আওয়ামী লীগের মতো বিহেভিয়ার করে তাহলে পরিণতি একই হবে। ছোট্ট একটা কথা বলে শেষ করি, 10 সেকেন্ড। ইউনাইটেড আরব আমিরাতের মতো অথবা কাতারের মতো একটা দেশ যদি ওয়ার্ল্ড ক্লাস বিমান চালাতে পারে, আমি লন্ডনে লেখাপড়া করছি, সমুদ্রের পাড়েও রেল লাইন, আমরা কেন পারবো না? তাদের ঘাড়ে তো দুইটা মাথা না, তাদেরও ব্রেন যতটুকু, আমাদের ততটুকু ব্রেন, আমাদেরও একটি মাথা, দুটি হাত, দুটি কান, দুটি চোখ। ওরা বলে আমরা পারবো না কেন? উই ক্যান, ইউ হ্যাভ টু রাইজ টু দ্য অকেশন। সেইটা হলো বিপ্লবের আকাঙ্ক্ষা। আজকের মতন শেষ করতে হচ্ছে, সময়ের স্বল্পতাও একটা বড় কারণ ছিল। আমাদের বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। আবার কথা হবে, আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।